একজন রিয়েল এস্টেট সেলস গার্লের সত্তা কোনোভাবে মন্টেকিউয়ের দ্বিতীয় কন্যার শরীরে আশ্রয় নেয়, যে মেয়েটি হয় পাগল হয়ে গেছিল নয় ভুলে যাওয়া শুরু করেছিল। এই মন্ত্রীকন্যা দমীয় সাম্রাজ্যে সিংহাসন লাভের লড়াইয়ে নিজের অজান্তে সামিল হয়ে যায়। হ্যালো ভিউয়ার্স, শুরু করছি ইটারনাল লাভের দ্বিতীয় পর্ব। এই দৃশ্যের শুরুতে শাওতান জেগে ওঠে আর বদ্ধ ঘরের পরিবর্তে নিজের ঘরে নিজেকে দেখে অবাক হয়ে যায়। তার মনে পড়ে এখানে আসার আগের রাতে তার সাথে কি হয়েছিল, সেই স্বপ্নের কথা। এরপরে সে জিংশিনকে ঘড়ি কোথায় জিজ্ঞাসা করে, কিন্তু প্রাচীনকালে ঘড়ি ছিল না মনে পড়তেই সময় কি হয়েছে জিজ্ঞাসা করে। জিংশিন দুপুর হয়েছে বললে শাওতান অবাক হয়ে যায়, একদিন কি করে চলে গেল ভেবে। সে আরো জানতে চায় কখন সে সেই বন্ধ ঘর থেকে বেরোলো, তার পোশাককে বদলালো। এই সময় মন্ত্রী কিউয়ের প্রধান পত্নী পরিচারিকা এসে বিরক্তির সাথে জিজ্ঞাসা করে, বিয়ে উপলক্ষে পণ সামগ্রী গোছাতে আজ সকাল 7টা নাগাদ তাকে যেতে বলা সত্ত্বেও কেন সে উপস্থিত হয়নি? রাজকুমারের সাথে বিয়ে হওয়ার আগেই এত উদ্ধত আচরণ কেন? এত কথা শুনে শাওতান রেগে যায় আর জিজ্ঞাসা করে, তোমার ম্যাডামের কি মেনোপজ চলছে নাকি? সবসময় আমাকে বিরক্ত করে কেন? কিন্তু জিংশিন তাকে থামিয়ে দেয়। সেই পরিচারিকাকে বলে রাজকুমারী অসুস্থ ছিলেন তাই যাননি। শাওতান বাধা দিতে গেলে জিংশিন চুপি চুপি বলে, মন্ত্রীকন্যা সত্যিই নিজে যাবেন বলেছিলেন 7টায়। কিন্তু সব ব্যাপারটা ঠিক বুঝতে না পেরে শাওতান জিংশিনকে জিজ্ঞাসা করে কেন সব ভুলে ভুলে যাচ্ছে। জিংশিন জানায় মন্ত্রীকন্যা এই কদিন এমনই, কখনো নাম ধরে ডাকতে বলেন, কখনো নাম ধরে ডাকলে রেগে যান, কখনো মিষ্টি খাবার খেতে চান, কখনো বা ঝাল। শাওতান বলে, আমি তো সবসময় আমার নাম ধরেই ডাকতে বলি। জিংশিন দুঃখী হয়ে জানায় কিভাবে আগে নাম ধরে ডাকার জন্য মন্ত্রীকন্যা তাকে বকাবকি করেছিলেন। তখন শাওতান ভাবা শুরু করে সে অনেক সায়েন্স ফিকশন মুভি ও টাইম ট্রাভেল ড্রামা দেখেছে, কিন্তু কোথাও ভুলে যাওয়ার উল্লেখ তো ছিল না। দ্বিতীয় দৃশ্যে শাওতানের বিবাহ দেখানো হয়। সে অত্যন্ত অনিচ্ছা সত্ত্বেও বিয়ে করতে যায় কোনো অচেনা লোকের সাথে। ক্লান্ত থাকায় সে জিংশিনকে তার কাঁধে মাসাজ দিতে বলে। এরপর হঠাৎ তার মাথায় প্রথম বুদ্ধি আসে তার জায়গায় জিংশিনকে বদল করা, কিন্তু মহারাজকে ছলনা করার অপরাধে তার প্রাণ যাবার আশঙ্কায় প্ল্যান এ বাতিল হয়। প্ল্যান বি হিসেবে জিংশিনকে এক বালতি জল, সরু তার ও মোটা কাঠ নিয়ে আসতে বলে দুষ্টু হাসি হাসতে থাকে। এই রাতে সকলে খুশি থাকলেও জ্যেষ্ঠ রাজকুমার মো ইয়েহুয়াই খুশি ছিলেন না, কারণ আজকে রাতের পর শাওতান অন্যের হয়ে যাবে। তিনি ওয়েডিং রুমের বাইরে উপস্থিত হলে ইয়েহাও তার গলায় তরোয়াল ধরে। মো লিয়াংচাং তার জ্যেষ্ঠ ভাইকে আঘাত করতে বারণ করে ও ভাইকে জিজ্ঞাসা করে সে কেন এসেছে। জ্যেষ্ঠ ভাই ক্রুদ্ধভাবে রাজ্য ও রাজকুমারী দুটোই তার হওয়ার কথা। এই নিয়ে দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা চলে। এদিকে শাওতান ওয়েডিং রুমে মো লিয়াংচাংয়ের তাড়াতাড়ি না আসায় ব্যস্ত হয়, কারণ সে তার অচেনা হাজবেন্ডকে দুষ্টু প্ল্যান করে এখনই নাকানি চুবানি খাওয়াবে। সে জিংশিনকে জিজ্ঞাসা করে প্রাচীন স্বামীকে কি বলে ডাকা হয়। জিংশিনের উত্তর শুনে সে ওই নামে মো লিয়াংচাংকে ডাকে ও ভেতরে আসতে বলে। মো লিয়াংচাং দরজার সামনে এসে দাঁড়ায় ও শাওতানের দুষ্টু পরিকল্পনা নাচ পায়। সে চুপি চুপি জিংশিনকে চলে যেতে বলে। জিংশিন অতি সাবধানে সরু তার ডিঙিয়ে বেরিয়ে গেলে মো লিয়াংচাং দেখে নেয় পায়ের আঘাতে তারে টান পড়লেই ওপরে রাখা বালতি থেকে নিচে জল পড়বে। তাই সে বুদ্ধি করে শাওতানকে ওয়েডিং ওয়াইন পান করতে ডাকে, কিন্তু শাওতান প্রথমে তার হেড স্কার্ফ খোলার অনুরোধ জানালে চতুর মো লিয়াংচাং লাফ দিয়ে তার পেরিয়ে একেবারে শাওতানের কাছে চলে যায় ও তাকে বিছানায় চেপে ধরে। শাওতান মো লিয়াংচাংকে সেদিনকার ভীতু লোকটা বলে চিনতে পারে। এরপর শাওতান পরিস্থিতি স্বাভাবিক করতে ওয়াইন পান করার কথা বললে মো লিয়াংচাং ওয়েডিং নাইট শুরু করতে চায়। মো লিয়াংচাং কাছাকাছি এলেই শাওতান তার পিরিয়ড হচ্ছে বলে চিৎকার করা শুরু করে। ইয়েহুয়াইকে শাওতান কেন ডেকেছিল জানতে চাইলে শাওতান বুঝেই পায় না এই ইয়েহুয়াইটা আবার কে, কারণ মন্ত্রীকন্যার শরীরে মডার্ন ওয়ার্ল্ডের শাওতান রয়েছে আর সে ইয়েহুয়াই অর্থাৎ জ্যেষ্ঠ প্রিন্সকে চেনে না। এই দ্বৈত সত্তার বিভ্রমে মো লিয়াংচাং ভাবে শাওতান অ্যাক্টিং করছে।
নাটক শেষ হয়ে গেছে বলে মলিয়াংচাং আবারও একলাফে দরজার বাইরে চলে যায়। শাওতান রেগে বিছানা ছেড়ে উঠতে গেলেই নিজের পাতা ফাঁদে ধরা পড়ে, আর বালতির জলে তার আপাদমস্তক ভিজে যায়। লাঠির আঘাতে সে মুখ থুবড়ে পড়ে। পরদিন সকালে জিংশিং ব্রাশ করার দুরকমের ব্যবস্থা করে রাখে, যাতে মন্ত্রীকন্যার যে সত্তাই জাগুক সে তৈরি থাকবে। শাওতান ঘুম থেকে উঠে আয়নার সামনে বসে। তার বাবা মন্ত্রী কিউয়ের সাথে আগের দিন হওয়া কথোপকথন মনে করে। মন্ত্রী কিউ অষ্টম প্রিন্সের সাথে বিয়েতে জাওতানের মত আছে কিনা জানতে চাইলে সে বলে বাবার ইচ্ছা ও মহারাজের নির্দেশকে সে নিশ্চয়ই মেনে নেবে। মন্ত্রী কিউ তাকে স্পাই হিসাবে মো লিয়াংচাংয়ের ওপর নজরদারি করতে বলে, যাতে প্রিন্স ইয়েহুয়াই সহজেই রাজা হতে পারে। ইয়েহুয়াইয়ের ভবিষ্যতের কথা ভেবে জাওতান অনিচ্ছা সত্ত্বেও এই প্রস্তাব মেনে নেয়। এরপর জাওতান জিংশিংকে জিজ্ঞাসা করে এই প্রাসাদ অষ্টম প্রিন্সের কিনা। জিংশিং হ্যাঁ বললে জাওতান কাল রাতের ব্যাপারে জিজ্ঞাসা করে। জিংশিং জাওতানের এই চিন্তার কারণ বুঝতে পেরে বলে প্রিন্স কাল খুব অল্প সময়ের জন্য ছিলেন, তাই তাদের মধ্যে এমন কিছুই হয়নি। জাওতান ইয়েহুয়াই এসেছিল কিনা জানতে চাইলে জিংশিং পুরো অনুকরণ করে শোনায় সে কিভাবে ইয়েহুয়াইয়ের সামনে মো লিয়াংচাংকে ঘরে ডাকছিল। জাওতান জিংশিংকে বলে সে আজকাল খুব আজব ব্যবহার করছে, তাই যখন যখন সে পাগলামি করবে জিংশিং যেন তাকে সামলে নেয়। কোনোভাবেই তার বাবা ও প্রিন্স ইয়েহুয়াইয়ের যোগাযোগের কথা মো লিয়াংচাং যেন জানতে না পারে। এরপর জাওতান তার হাত ধরে জানতে চায় সে কখন স্বাভাবিক আর কখন অস্বাভাবিক এটা বোঝা যায় কিনা। তখন জিংশিং বলে এটা বোঝা খুবই স্বাভাবিক। অস্বাভাবিক অবস্থায় জাওতান তার হেয়ার স্টাইল, আইব্রো স্টাইল অন্যরকম পছন্দ করে। জাওতান মনে মনে ভাবে আজ 1 মাসের ওপর মেয়েটা তার শরীরে বসবাস করছে। সে কি চায়? সে আদেও ভালো না খারাপ? এরপর জাওতানের মনে পড়ে সে এমব্রয়ডারিটা শেষ করেছিল। এসবের মধ্যে মো লিয়াংচাংয়ের দুই উপপত্নী জাওতানের সাথে দেখা করতে আসে। এদিকে ইউহাও মো লিয়াংচাংকে জিজ্ঞাসা করে উপপত্নীরা ইয়েহুয়াইয়ের স্পাই জানা সত্ত্বেও সে কেন জাওতানের সাথে তাদের দেখা করতে দিচ্ছে। মো লিয়াংচাং অসুবিধাকে সুবিধায় পরিবর্তন করে ইয়েহুয়াইয়ের স্পাই দিয়ে ইয়েহুয়াইকে নিয়ন্ত্রণ করার কথা জানায়। উপপত্নী ই জাগনং অ্যান্ড ইউন ইউলিয়ান প্রধান পত্নী কিউ জাওতানকে অভিবাদন জানায়, কিন্তু তাদের আচরণ বন্ধুসুলভ একেবারেই ছিল না। সুন্দরী হওয়া সত্ত্বেও প্রিন্স জাওতানের সাথে রাত না কাটানোয় তারা উপহাস করে। প্রিন্স ইয়েহুয়াইয়ের প্রসঙ্গ তুললে জাওতান খুব বিরক্ত হয় ও তাদের বিদায় জানায়। দরজার দিকে এগিয়ে গেলে উপপত্নী জাগনং তাকে পা বাঁধিয়ে ফেলে দেয়। জ্ঞান ফিরলেই জাওতান পরিবর্তন হয়ে যায়। এই সুযোগে দুই উপপত্নী সরে যেতে চাইলে জাওতান তাদের দাঁড়াতে বলে ও জিংশিংকে জিজ্ঞাসা করে এরা কারা। জিংশিং উত্তর দিলেই জাওতান প্রথমে একজনের খারাপ স্বাদের উপহাস করে, তারপর দুজনকেই বেদম পেটানো শুরু করে। আজ এই পর্যন্ত। পরের এপিসোডে দেখব বিবাহের পর মো লিয়াংচাং জাওতানের সাথে তার বাপের বাড়ি একসাথে না ফেরায় কি হয়।